শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জনাব মোফাজ্জল করিম এবং আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবাসহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার, খরচ কমাতে মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। 2018 সালের জাতীয় নির্বাচনে দুর্নীতি ও কারচুপির অনুসন্ধান করবে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। প্রয়োজনে সাবেক সিইসি নুরুল হুদা সহ কমিশনারদের জিজ্ঞাসাবাদ। রোম থেকে আসা ফ্লাইটে বিস্ফোরক পাওয়া যায়নি, তল্লাশির পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোমা আতঙ্কের গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না দাবি বিএনপির, সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই প্রফেসর এম শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। একটি বিষয় আপনি এরই মধ্যে জেনে গেছেন, যেটি যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপর বেশ কিছু সিদ্ধান্ত খুব দ্রুত গতিতেই নেওয়া হয়েছে। তার মধ্যে যেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি তো নাম পরিবর্তন, যেমন গলফ অফ মেক্সিকো যেটি ছিল সেটি গলফ অফ আমেরিকা, খুবই মাইনর একটি বিষয় মনে হয়। তারপরেও এছাড়া ট্রাম্প যেটি বলছেন যে পানামা খাল যেটি, সেটির নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে যেটি চীন অপারেট করে, সুতরাং সেটি পানামা খাল নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ভূমিকা করোনার সময় ছিল, সেই ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং জলবায়ু বিষয়ক যে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্যারিস এগ্রিমেন্ট, সেখান থেকেও যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে বিষয়গুলো কিভাবে দেখছেন? এবং একটি খুবই সিগনিফিক্যান্ট যে মেক্সিকো এবং কানাডার রফতানির ক্ষেত্রে 25% অতিরিক্ত শুল্ক আরোপের কথাও বলা হচ্ছে। বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ। আজকে আমরা যে ট্রাম্প অনেকগুলো সই করেছে, সেগুলো আমরা এটাকে এক্সিকিউটিভ অর্ডার হিসেবে ফাইল, এবং এটা একটা গতানুগতিক প্রক্রিয়া। কেননা প্রত্যেক প্রেসিডেন্টই, বিদায়ী প্রেসিডেন্টও তিনি ক্ষমা প্রদর্শন করেন অনেক দাগি আসামি, এমনকি খুনের আসামিকেও ইচ্ছা করলে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিতে পারেন। তারপর আবার নতুন প্রেসিডেন্ট আসলে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন অতীতে, এবং যেগুলো তার চোখে মনে হয়েছে অতি জরুরি এবং জনস্বার্থমূলক, পার্টি চেয়ে বরং প্রেসিডেন্টের দৃষ্টি কোনকে প্রাধান্য দেওয়া হয় সেটায় কংগ্রেসের কাছে না সাবমিট করে এবং জনমত যাচাই না করে প্রেসিডেন্ট নিজের ক্ষমতা বলে এই যে এক্সিকিউটিভ অর্ডার, এটা অনেকাংশেই সমালোচিত। তবে ট্রাম্প এগুলো বেশ গর্বের সাথে প্রদর্শন করলেন। আপনি যেই তিনটার কথা বললেন, এগুলো কখনো বাস্তবায়িত হবে বলে আমার মনে হয় না। ট্রাম্প চাইলেই কি আর গালফ অফ মেক্সিকোর নাম পাল্টে যাবে? আমার মনে হয় না, এটা প্রশ্নই ওঠে না। বরং এটা একটা হাস্যকর প্রস্তাব। ট্রাম্প নিজেকে অনেক বেশি একটা আলোচনার হাস্যরসের পাত্র করেছে। সিমিলারলি প্যানামা এটা স্বাধীন দেশ, এবং ওইটা আপনার প্যানামা ক্যানেলের মধ্যে দিয়ে আটলান্টিক ও প্যাসিফিক ওশনের জাহাজ যাতায়াত করে।
পানামা আমেরিকা বলছে, ট্রাম্প বলছে পানামা দখল করে নেবে, এরকম কথা তিনি আইসল্যান্ডের সম্পর্কেও বলেছে। সুতরাং এগুলো কিন্তু আপত্তিকর, এবং ইচ্ছা করলে পানামা এটা রেইজ করতে পারে জাতিসংঘে, যে বা কোনো কমিটিতে, হিউম্যান রাইটস কমিশনে, এবং আমেরিকাকে হয়তো এম্বারাসমেন্টেও ফেলে দিতে পারে। পানামা ছোট দেশ হলেও এটা সম্ভব। তারপরে যেগুলো সে সই করেছে এগুলো বেশিরভাগই আপনার এক্সিকিউটিভ অর্ডার, ডোমেস্টিক আভ্যন্তরীণ বাস্তবতায়। তবে তার মধ্যে কয়েকটা বেশ তাৎপর্যপূর্ণ, ক্ষতিকর বরং। যেমন তিনি ইমিগ্রেশনের বিল সই করেছে যে ইমিডিয়েটলি দেয়াল তুলে দেয়া হোক, এবং ছোট শিশু যে জন্মাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, শত বছর ধরে আমরা দেখে এসেছি আমেরিকা অ্যাজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। সেখানে যদি বিদেশি কোনো সন্তান আমেরিকায় ভূপৃষ্ঠ হয়, সে সরাসরি মার্কিন নাগরিক হয়ে যাবে। এই আইন ট্রাম্প এখন বন্ধ করে দিয়েছে। এটা অত্যন্ত অমানবিক হিসেবে দেখা হবে, এবং এটা বলতে গেলে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্থ রেট কমছে, ওই হারে বাড়ছে না, এবং যেখানে আমেরিকায় ভবিষ্যতে শ্রমিক দরকার হবে, এবং আমেরিকায় হাজার হাজার লক্ষ লক্ষ ইমিগ্রেন্টস প্রত্যেক বছরই আসে, আইনগতভাবেও আসে, বেআইনিভাবেও আসে, সেখানে একটা শিশু জন্মাবে, এটা পৃথিবীর বেশিরভাগই উন্নত দেশে এরকম কঠিন আইন নাই। সুতরাং ট্রাম্পের ইমেজটা এর ফলে কিন্তু খুব ভালো হবে না। তবে তিনি প্রত্যেকবার যখন এটা সই করেছে, আজকে আপনি সারাদিন ব্যাপী আমরা দেখে আসলাম, বাইরে ওই সাধারণত হোয়াইট হাউস লনে হয় এবং আমন্ত্রিত অতিথিরা আসে। এর পাশাপাশি একটা প্রক্রিয়া চলে এসছে 200 বছর ধরে, ওই কিছু সঙ্গীত বাজানো হয়, যেমন হেইল টু দ্য চিফ, মার্কিন ন্যাশনাল অ্যান্থেম সহ। তারপর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন গোষ্ঠী, ছোট ছোট শিশুরা, বড় বড় বয়স্ক মানুষরা, তারা সবাই ডিসপ্লে করে। এটা অনেকটা আমাদের স্বাধীনতা দিবসে যেমন হয়, প্রেসিডেন্ট ইলেকশনে ট্রাম্প আর ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রীকে নিয়ে দাঁড়ানো ছিলেন। এখানে যেটা উল্লেখযোগ্য যে অভ্যন্তরে হয়েছে, ইন্টারনালি, এটা এর আগে হয়নি জানা মতে। গত 30-35 বছর ধরে যে দেখে আসছি, প্রথমবার এটা ভিতরে হয়েছে, যার কারণে অনেকটা একটা বলে সীমিত আকারে এই সেলিব্রেশনটা হয়েছে। তবে ট্রাম্পকে যে যতদূর দেখলাম, সে তার স্বাস্থ্য বেশ ভালো, এবং সারাক্ষণই তিনি অঙ্গভঙ্গি করছিলেন, এবং আমরা এমনও দৃশ্য দেখেছি, তিনি নৃত্য অনুষ্ঠানে, বল ড্যান্স বলা হয় সেখানে, কিন্তু যেটা একটা বিব্রতকর মনে হয়েছে আমার কাছে, একেবারে মেইন যে ওথ টেকিং সেরিমনি, সেখানে সাধারণত ফার্স্ট লেডি, আমেরিকার ফার্স্ট লেডি, তিনি খুবই একটা বিশেষ ভূষণে ভূষিত হয়ে দাঁড়ান পাশে। এবং সাধারণত প্রত্যেকটা প্রেসিডেন্ট, সেই জন এফ কেনেডি থেকে দেখে এসেছি, লিন্ডন জনসন, রিচার্ড নিক্সন, জেরাল্ড ফোর্ড, তারপরে এই যে আমাদের বুশ, ওথ নেয়ার পরে, বাইবেলে হাত রেখে ওথ নেয়ার পরে, তখন তার স্ত্রীকে একটা স্নেহের চুম্বন দেন। এই প্রথম দেখলাম যে এই মহিলা, তার স্ত্রী, এত বড় একটা হ্যাট পরেছে, যে এই হ্যাট ভেদ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ওইটা যোগাযোগ হওয়া অসম্ভব ছিল। এবং এটা ক্যামেরাম্যান কিন্তু খুব ভালোভাবে দেখাইছে ক্যামেরায়, যে ট্রাম্প ইজ ট্রাইং টু রিচ আউট, তার নাকটা খোঁচা লেগেছে হ্যাটের মধ্যে, এবং তিনি অ্যাকচুয়ালি টাচ করতে পারে নাই, তার গালেও টাচ করতে পারেনি। তো এই প্রথম আমেরিকান ইতিহাসে দেখলাম যে একজন প্রেসিডেন্ট ফার্স্ট লেডিকে তার যে কার্যকর প্রক্রিয়া সাধন করতে পারলেন না। এটা কেন হয়েছে জানি না। গত 1 বছরের ক্যাম্পেইনে আমরা লক্ষ্য করেছি যে ফার্স্ট লেডি মিসেস ট্রাম্প কিন্তু দূরে থেকেছে, ট্রাম্পের সাথে দেখা যায়নি। সামহাউ শি ডিড নট পার্টিসিপেট ইন দ্য ক্যাম্পেইন, এবং সেটাই কি প্রতিফলিত হয়েছে কিনা আমরা ঠিক জানি না। জি, আচ্ছা, আসবো আমি আপনার কাছে আরও বিষয়গুলো নিয়ে। জনাব মোফাজ্জল করিম, যে বিষয়গুলো আমরা বলছিলাম যে নির্বাহী আদেশে বেশ কিছু সই করা হয়েছে এবং বেশ কিছু জিনিস বাতিল করা হয়েছে, এখানে দেখা যায় কি আমাদের
দেশের প্রেক্ষাপটেও এটি আমাদের দেশের চর্চা, রাষ্ট্রপতির ক্ষমতাতে দেখা যায় যেটিকে আইনের ভাষায় বলে কুখ্যাত, সন্ত্রাসী, তারাও অনেক সময় বিভিন্ন বিবেচনায় পার পেয়ে যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে গণতন্ত্রের একটা অন্যতম নিদর্শনের কথা আমরা বলি, সেখানে ক্যাপিটাল হিলের যে ঘটনা, সেই ঘটনায় যারা অভিযুক্ত, প্রায় 1500 অভিযুক্তকে ক্ষমা করা হয়েছে। মানে এগুলো কি যারা মার্কিনকে অনুসরণ করে তাদেরকে এক ধরনের বড় ধরনের ধাক্কা খাওয়ারও বিষয় থাকে কি না, নাকি সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হচ্ছে? বিষয়টি কীরকম দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। না, সময়ের পরিবর্তনের সঙ্গে নয়, বলেন প্রেসিডেন্টের পরিবর্তন, নেতার পরিবর্তনে নীতির পরিবর্তন। হ্যাঁ, ব্যক্তিটি এখানে প্রাধান্য পায়। অন্য সময় কিন্তু সবসময় আমরা দেখেছি এই ধরনের অনুষ্ঠান ঐতিহ্য বজায় রেখে তারপরে একটা এর মধ্যে একটা, যদি আমি বলি, একটা ডিগনিটি সব কিছুর মধ্যে। অনুষ্ঠান হচ্ছে ভালো কথা, তুমি এটাকে আড়ম্বরপূর্ণ করো, ভালো, কিন্তু এই যে অঙ্গভঙ্গি করা এবং এই পুরা জিনিসটা একটা জোকারের মতো মনে হয় আমার। এটা অন্যদের কীরকম লাগে জানি না, আমি অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই ধরনের হাস্যকৌতুক অভিনেতার আবির্ভাব, এটা আমার কাছে ঠিক গ্রহণীয় মনে হয় না। তবে এই ভদ্রলোক যিনি এখন প্রেসিডেন্ট হয়েছে, তাকে অবশ্যই তিনি আমাদের একজন বন্ধু প্রতিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তাকে আমরা অভিনন্দন জানাবো এবং তার সাফল্য কামনা করব। তার নেতৃত্বে এবং আমাদের চলার পথ যাতে সুগম হয়, যাতে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি হয়। এখন যেভাবে আছে ভালোই আছে, এটাই চাইব। তবে আবার ওইটাই বলতে হয়, ব্যক্তিটি ঠিক প্রেসিডেন্ট সুলভ আচরণ মনে হয়নি আমার কাছে। রাষ্ট্রপতি সুলভ যে আচরণ, হ্যাঁ, রাষ্ট্রপতি সুলভ আচরণ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস বা অতীত যে ঐতিহ্য, তার সাথে যেন যায় না বিষয়গুলো, সেটাই আর কি। আচ্ছা, আর এই যে বলছিলাম আমি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যক্রমকে যে সরিয়ে দেয়া, কোভিড এর কথা বলে, কোভিডে তাদের ব্যর্থতার কথা বলে, কিংবা আমরা প্যারিস এগ্রিমেন্টের কথা বলি, সেই জায়গা থেকে সরিয়ে এই বিষয়গুলোকে আসলে কীভাবে দেখছেন? কোন বিষয়গুলো? যেটি বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোভিড। ও আচ্ছা, উনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন, ঘোষণা তো আগেই দেওয়ার মতোই ছিল, কারণ যেটা জলবায়ু সংক্রান্ত যে জলবায়ু সংক্রান্ত যে প্ল্যাটফর্ম প্যারিস এগ্রিমেন্ট, হ্যাঁ, সেখান থেকে তিনি আগের বার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন 4-5 বছর আগে, তখনই তিনি ওখান থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছিলেন। পরে বাইডেন গিয়ে ওটাতে সঙ্গে সঙ্গে যোগদান করেছেন, ঠিক আছে। এবং বাইডেন যে কাজটা করেছিলেন ঠিকই করেছিলেন। সমস্ত বিশ্ব একদিকে জলবায়ুর ব্যাপারে, কারণ পৃথিবীর অস্তিত্ব নিয়ে যেখানে চিন্তিত, সেখানে এই ভদ্রলোক, মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় অর্থনীতির একটা দেশ, এত বড় সামরিক শক্তির একটা দেশ, যাই হোক, তিনি এত কি তাড়া যে কোনো কিছু বিচার বিবেচনা না করে, আমার কাছে সবচেয়ে বিসদৃশ্য মনে হয়। মুখে বলবো যে আমরা গণতন্ত্রের ধারক বাহক, আমরা ধ্বজাধারী, পৃথিবীতে আমরাই গণতন্ত্রের নেতা, আর কাজের বেলা দেখা যাবে কিসের, কোথায় সিনেট, কোথায় প্রতিনিধি পরিষদ, কিছুই দরকার নাই। উনি আগে থেকে ঠিক করে রাখছেন, একদম যেন তালিকা করে, হাতে যেন তালিকা নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা একটা করে অর্ডার দিয়ে গেছে। এটা একটা ভুল বার্তা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র সম্বন্ধে। এবং আমি একটি ক্ষুদ্র ব্যক্তি হয়েও আমি বলবো, আমার বিবেচনায় তার এই দৃষ্টান্ত অন্য কারো অনুসরণ করা উচিত না। এই ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়াদি আছে, যেমন জলবায়ুর ব্যাপারটা, বা উনি বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে তিনি উঠে আসবেন, কি বলে এই সমস্ত? তাহলে বাবা, তোমার যে আরও সঙ্গী সাথী আছেন যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
বা সিনেটে তাদেরকে একটু এটা বিষয়টা একটু আলোচনা করতে দাও, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হোক। তুমি একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের তুমি একটা বড় শক্তি বলে সবাই জানে। সেখানে একদিকে শপথ গ্রহণ করলাম, আরেকদিকে সঙ্গে সঙ্গে ইয়ে করলাম। আর ওটা আমার কাছেও খুব কেমন জানি লেগেছে, যেটা শ্রদ্ধেয় প্রফেসর সাহেব যেটা বললেন, ইয়ে কোথায়, ম্যাডাম কোথায়, অর্থাৎ ফার্স্ট লেডি তিনি কোথায়, তাকে তো খুঁজেই পাওয়া গেল না। মনে হচ্ছে যেন রাগ করে আসে নাই। তো যাই হোক, যেটাই হোক, হয়তো তাও হতে পারে, একটা এমনি অনুমান ভিত্তিক বলি। জি, আরেকটি বিষয়ে যেটি আমরা সমস্ত করবেন এটা আগেই টের পেয়েছিল, যেমন ওনার স্ত্রী, এবং বলেছে তুমি এই সমস্ত পাগলামি করবে তাহলে আমি যাব না, কিন্তু বলেছে না গেলে না যাবে। এবার আমরা একটু কূটনৈতিক প্রসঙ্গে আসি। এইবার যে অবস্থাটি তৈরি হয়েছে, বিশেষ করে ভোটের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের নজিরবিহীন সমর্থন বলা যায়। তাদের প্রত্যেকটি জায়গায় পপুলার ভোট বলি বা প্রত্যেক জায়গাতে, এবং যেটি সুইং স্টেট যেই সব জায়গাগুলো, সেখানেও তার যে সাফল্য, এবং সবাই যেটি ধারণা করছে, মানে বলবার চেষ্টা করছে যে এই সাফল্যের পেছনে একটা বড় কারণ যে সে নিজেকে পিস বিল্ডার হিসেবে যে ভূমিকা পালন করতে চাচ্ছিল, যে বার্তা দিতে চাচ্ছিল। এবং আমরা জানি ইসরায়েলের যে ভূমিকা, বিশেষ করে দিনের পর দিন, বছরের পর বছর যে অবস্থা, যুগ যুগ ধরে যে অবস্থা, এবং সাম্প্রতিক সময়ে যে ভয়াবহতা, যে নির্মমতা ছিল ফিলিস্তিনের প্রতি, সেই সব কারণে যখন উনি নিজে পিস বিল্ডারের ভূমিকা অবতীর্ণ হতে চাইছেন, তখন একটা যুদ্ধ বন্ধ, এবং তার একটা ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। আপনার কাছে মনে হয় কি না যে ডোনাল্ড ট্রাম্প সামগ্রিকভাবে বিশ্বে যুদ্ধ বন্ধের এবং একটা শান্তির সুবাতাস যে বলা হয়, সেই জায়গাতে একটা ভূমিকা রাখতে পারবেন বলে মনে হয়? প্রফেসর শাহিদুজ্জামান, যদি আপনার দিয়ে শুরু করেন, আমি আসবো আপনার কাছে। দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির ব্যাপারে তার কতখানি আগ্রহ ও সিরিয়াসনেস রয়েছে সেটা সন্দেহ প্রকাশ করা যেতে পারে। কেননা তার যে চয়েস অফ সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার মাধ্যমে রিপাবলিকানদের আগামী 4 বছরের নীতি ফুটে উঠবে, এমন একজনকে সিলেক্ট করেছে, মার্কো রুবিও। সে চরম ডানপন্থী এবং এক্সট্রিম ভিউজ। সে এমনি মেইন স্ট্রিম আমেরিকানও নয়, উনি ওই ল্যাটিন আমেরিকান মাইগ্রেন্ট, এবং এই প্রথম একজন ল্যাটিন আমেরিকান মাইগ্রেন্ট। এই লোক কিন্তু নিজেও ক্যান্ডিডেট ছিল এবং উগ্র ডানপন্থী হিসাবে পরিচিত। কিউবা থেকে বোধহয় সম্ভবত মাইগ্রেট করেছে। এখন এরকম লোক যদি সেক্রেটারি অফ স্টেট হয়, তুলনামূলকভাবে বয়স কম, তার উপরে আবার একেবারে ঘোষিত উগ্র ডানপন্থী, তাহলে তার উপর আস্থা রাখবে কিভাবে? ধরেন, আমরা সবচেয়ে যেটা ট্রাম্পকের উপর ইম্পর্টেন্স দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে সে বদ্ধপরিকর, এবং এটা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ব্যবস্থা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না ঘটে, এটা মানে এত মারাত্মক একটা ভুল ছিল প্রেসিডেন্ট বাইডেনের। বলতে গেলে এটাই একটা বড় কারণ যার জন্য প্রেসিডেন্ট বাইডেন পরাজিত হয়েছে। শুধু তাই নয়, এই যে নিকি হেইলি নামে একজন রিপাবলিকান ক্যান্ডিডেট, যিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাম্পে, সেও কিন্তু খুব বাজেভাবে ট্রাম্পের এগেনস্টে হেরেছে। এবং নিকি হেইলির দর্শন ছিল যে ইউক্রেনের যুদ্ধে সে ঝাঁপিয়ে পড়বে, যে কোনো মূল্যেই ইউক্রেনের জয় হতে হবে। এটা রিপাবলিকান সমর্থকরা ঠিক মেনে নেয়নি, যাতে বোঝা যায় যে আমেরিকাতেও রিপাবলিকান সহ মেইন স্ট্রিম আমেরিকানরাও চাচ্ছে না যে ইউক্রেনের যুদ্ধ কন্টিনিউ করুক। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বাস্তবতা। প্রথমত, যে ডেমোক্র্যাটসরা এবং বাইডেন বারবার বলেছে যে স্বাধীন বিশ্ব, ইউরোপের স্বাধীনতা, সোভিয়েত ইউনিয়নের থেকে রাশিয়া হয়ে যাওয়া সেই রাশিয়া যাতে আর দখল না করে, সেই যে ধারণাটা, সেই ধারণাটাকে অনেকাংশেই কিন্তু অকার্যকর করে দেওয়ার মতোই। তবে এটা আমার মনে হয়
বাংলাদেশের একটা শোনা গেল যে ট্রাম্প আসলে কোনো ক্ষতি হবে না। ইনফ্যাক্ট এদিক থেকে যদি চিন্তা করি বাংলাদেশের জন্য এটা সুখবর, কেননা ইউক্রেন যদি আবার শস্য শ্যামল ইউক্রেনে পরিণত হয়, বিশ্বের খাদ্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে, এবং চিন্তা করতে খুবই কষ্ট হয় যে এই দেশটা একেবারে খালি হয়ে গিয়েছে, প্রায় সমস্ত লোক দেশ ছেড়ে চলে গিয়েছে, অথচ ওদের মতো এত সভ্য এত উন্নত একটা জাতি ইউরোপে কল্পনা করা যায় না যে তাদের অবদান কত গভীর সব দিক থেকেই। যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তখনও কিন্তু ইউক্রেনিয়ান একজন সোভিয়েত প্রেসিডেন্টও হয়েছিল তাদের দিয়ে। সেখানে যুদ্ধ যদি ট্রাম্প সত্যি সত্যি পুতিনকে করতে পারে, যে একটা স্ট্যাটাস কিউ মেনে নেয়, হয়তো এর মধ্যে তো ভ্লাদিমির পুতিন বলেছেন যে একটা আলোচনায় বসবার ব্যাপারে এক ধরনের আগ্রহ দেখিয়েছেন। হ্যাঁ, তবে ভ্লাদিমির পুতিন চাইবে যে সে যেন বিজয়ীর বেশে যুদ্ধ শেষ করে, এবং সেখানে তার জন্য যে বিজয়টা, সেই বিজয়ে কতখানি ইউক্রেনকে তার ভূমি ছেড়ে দিতে হবে যেগুলো দখল করেছে। তবে আমার মনে হয় না যে এটা ইউক্রেনের জন্য এমন জীবন মরণ কোনো প্রশ্ন না। যেসব জায়গা রাশিয়া এখন এক্সট্রা দখল করেছে, এমনিতেই এগুলো কিন্তু রাশিয়ান ভাষী জনগণ বেশি থাকতো, তবে সেখানে প্রচুর রিসোর্সেস, প্রচুর এগ্রিকালচারাল প্রোডাক্ট, এবং ইউক্রেনের জন্য এটা একটা বড় ধরনের ফিনান্সিয়াল লস বলা যায়। তাছাড়া ট্রাম্পের আপনার প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকে বের হয়ে আসাটা, এটা অ্যাবসলিউটলি আত্মঘাতী। এটা মানে আপনি যদি বলেন যে ট্রাম্পের কী ধরনের বিশ্ব মানবতার বিপক্ষে কি ধারণা, তার মধ্যে প্রথমেই এই প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকে বের হয়ে আসাটা বলতে হয়। আমরা জানি যে বাইডেন যখন প্রেসিডেন্ট হয়েছিলেন প্রথম কাজই ছিল যে এই প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডে যোগ দেয়া। এমন একটা সময়ে এই ক্লিন্টন এই লোক বের হয়ে আসছে যখন এখনও ক্যালিফোর্নিয়া আগুনে পুড়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়াতে যে আগুন ধরেছে তার কারণ হচ্ছে যে মানে কয়েক হাজার বছরের মধ্যে ওয়ার্ল্ড টেম্পারেচার এত বেশি কখনো ছিল না পৃথিবীতে, উষ্ণতা। এবং এটা যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা ধনী রাষ্ট্র, যেই অঙ্গরাজ্যে বলা যায় যার পার ক্যাপিটা ইনকাম ফ্রান্স আর জার্মানি একসাথে হয়ে যা হয় তার চেয়েও বেশি, সেখানে আমেরিকার বলতে গেলে সেকেন্ড লার্জেস্ট সিটি, তার 1/3 পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঠিক এমন একটা সময়ে ট্রাম্প ক্লাইমেট অ্যাকর্ড থেকে বের হয়ে আসলো, এবং এটাই একটা আইরানি যে মানে প্রশ্নবোধক চিহ্ন, ইউরোপের অ্যালাইজরা স্তম্ভিত হয়ে গিয়েছে। এবং হয়তো আগামীতে যদিও ইউরোপের দেশগুলো তারা এটা বিশেষভাবে আনন্দ প্রকাশ না করলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে ইউক্রেনের যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু ক্লাইমেট অ্যাকর্ড থেকে বের হয়ে আসাটা এটা কিন্তু ইউরোপের দেশগুলিকে একটা বড় রকমের চিন্তায় ফেলবে। জনাব মোফাজ্জল করিম, যেই শান্তির কথা আমরা বলছিলাম, আপনি কিভাবে দেখেন সেটি? না, আমি তো বলবো যে যুদ্ধ ব্যাপারে ট্রাম্প তার অন্যান্য যতই অঙ্গভঙ্গি আর মুক্তমুখ ইত্যাদি, যেটা একটু আগে আমি একটু নেতিবাচক কথা বলেছি, জোকার টোকার বললাম, সেটা বাদ দিলেও যুদ্ধের ব্যাপারে কিন্তু যে কথাগুলো বলেছে এটা আমার ভালো লেগেছে আমার খুব। এবং আমি আশাবাদী অচিরেই ইউক্রেন যুদ্ধ বোধহয় থামতে যাচ্ছে। তো এখন আর ইউক্রেন যুদ্ধ না থামলে ইউক্রেনের প্রতি তাদের যে অ্যাটেনশন দিতে হয়, সেই অ্যাটেনশন দিয়ে অন্যান্য জায়গায় তো আর তারা সেই মনোযোগটা দিতে পারছে না। রাইট। তো এটা যদি হয় তাহলে পরে ওই ব্যাপারটা, গাজার ব্যাপারটা, আমরা তো বেশি ইন্টারেস্টেড গাজার ব্যাপারে ন্যাচারালি, যেখানে একটা সম্পূর্ণ অন্যায় একটা যুদ্ধ। এবং যুদ্ধ মানে কি, এটা ঠিক যে দুই দলের মধ্যে যুদ্ধ না, আগ্রাসন। এটা যুদ্ধ না বলে আগ্রাসনই বলা উচিত, যেখানে আবাল বৃদ্ধ বনিতা একেবারে খড়কুটার মতো উড়ে যাচ্ছে, দেখতে খুব মায়া লাগে। এখানে যদি মানবিক কোনো পরিচয় দেন ট্রাম্প, তাহলে তিনি সমস্ত আরব বিশ্বের বাইরে পাবেন। তো আরব বিশ্ব বললে পরে আবার আমার আর একটু দুঃখ উঠলে উঠে যে আরব বিশ্ব আছে নাকি,
তো প্রত্যেকটা দেশই তো তাদের যার যার ধান্দাবাজির মধ্যে আছে, ওআইসি আছে তো, তাই না? কিন্তু এক হয়ে কোনো স্ট্যান্ড নিতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে, এটা ঐতিহাসিক সত্য। তো এখন আমরা আশা করব যে ট্রাম্প আর যাই করুন, তিনি অন্তত বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্যে তিনি চেষ্টা চালিয়ে যাবেন, এবং তিনি চেষ্টা চালালে পরে অচিরেই যুদ্ধ থামবে বটে, এবং থামাটা খুবই দরকার। যেদিকে বাইডেনের অবদানটা ছিল নেগেটিভ, বাইডেন অন্য কিছু খারাপ কিছু না করলেও এই যুদ্ধের ব্যাপারে কোনো ভূমিকা রাখেন নাই, বরং আরও ইসরায়েলকে উস্কে দিয়েছেন, সমানে উস্কে দিয়েছেন। একেবারে শেষ দিন পর্যন্ত অস্ত্র সরবরাহ, যুদ্ধ জাহাজ সরবরাহ এগুলো করেছেন। জি প্রফেসর শহীদুজ্জামান, আরেকটি বিষয় যেটি আমি বলছিলাম যে কানাডা এবং মেক্সিকোর রপ্তানির ক্ষেত্রে যে 25% শুল্ক আরোপের কথা বলা হচ্ছে, এই বিষয়টি কিভাবে, মানে এটি কিভাবে কি প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হয়? এটা আমার কাছে খুব বাস্তবধর্মী মনে হয় না, কেননা এটা আমেরিকাকে আরও আইসোলেট করে, ট্রাম্পের সময় যে ফার্স্ট টার্মে যেমন আমেরিকা একটা দূরত্বে ছিল, অত্যন্ত আনকমফোর্টেবল একটা ডিস্টেন্স যাকে আমরা বলি, সেটাই আবার ফেরত আসবে। এখন কানাডার অবস্থা এমনিতেই ভালো না, কানাডার অর্থনীতি খুবই একটা ভঙ্গুর অবস্থায়, যার কারণে ট্রুডোকে রিজাইন করতে হয়েছে। কানাডার বিশাল অঞ্চল, এখন অনেকে কানাডা ছেড়েও চলে যাচ্ছে এমন অবস্থা, এবং আমেরিকান অর্থনীতি, কানাডা বলা যায় যে কানাডা ইজ এক্সটেনশন অফ আমেরিকান ইকোনমি, এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো আমেরিকানরাই কানাডার একটা বড় বড় মাল্টিন্যাশনাল তারা ওন করে। সেই অবস্থায় আপনি শুল্ক বাড়াবেন কানাডা, এটা আমার কাছে মনে হয় যেন মানে অবাস্তব। আর মেক্সিকো তো এমনিতেই বিশাল একটা বোঝা বইছে, কারণ আমেরিকাতে ঢুকবে বলেই এই পুরা ল্যাটিন আমেরিকার হাজার হাজার মানুষ মেক্সিকোতে প্রবেশ করে, এবং মেক্সিকোর এই যে অর্থনৈতিক একটা বোঝা, বছরের পর বছর এইসব অবৈধ ইমিগ্রেন্টস, তার কারণই হচ্ছে আমেরিকা। আমেরিকা যদি পাশে না থাকতো তাহলে তো এরা মেক্সিকোতে ঢুকতো না। এটা তো রয়েছে, তার উপরে ট্রাম্প আবার অ্যাকিউজ করছে মেক্সিকোকে, এবং এই যে এই ট্যারিফের কথা বলতেছে, এটা আসলে কিছুই না, একটা ব্ল্যাকমেইল করার উপায়, যে মেক্সিকোকে বাধ্য করবে যে তোমরা ঢুকতে দিবে না এইসব লক্ষ লক্ষ লোক, তোমাদের দেশে যদি প্রথমে আটকে দেওয়া হয় তাইলে তো আর আমেরিকার বর্ডারে আসার প্রশ্নই ওঠে না। কাজেই মেক্সিকো বলে যে এটা তো আমাদের পক্ষে অসম্ভব, কেননা এইসব লোক যারা এই যেসব দেশ থেকে আসছে সেই সব দেশের পরিণতি এইরকম হচ্ছে তোমাদের জন্য। আমেরিকান পলিসিস, এই এক্সপ্লয়টেশন, তারপর সামরিক শাসন দীর্ঘ সময় ছিল। এই হাইটির কথা বলেন, কলম্বিয়ার কথা বলেন, ভেনিজুয়েলার কথা বলেন, তারপর ওই যে ইকুয়েডর, এইসব জায়গায় দেশগুলো সবই কিন্তু মার্কিনী নিয়ন্ত্রণের ভুক্তভোগী, এবং এদের অর্থনীতির এই দৈন্য দশা হয়েছে। যদি না হতো তাইলে তো এরা আসতো না। অথচ আপনি চাকিয়ে দেখেন যে চায়না যে ঢুকছে ল্যাটিন আমেরিকাতে, প্রবেশ করেছে, চায়নার ইনভেস্টমেন্টগুলো কিন্তু সুদূর প্রসারী। তারা ইনফ্রাস্ট্রাকচারে টাচ করছে, তারা এই যে ইয়েতে কি বলে উন্নয়নের ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনা, বড় বড় দেশগুলোয় ইম্প্যাক্ট রাখছে। অথচ আমেরিকা এই যে এইসব দেশগুলোয় যা করেছে তার কারণেই এইসব ইমিগ্রেন্টসরা কিন্তু আজকে লক্ষ লক্ষ। তবে এটা অভূতপূর্ব, এরকম কখনো ঘটেনি। আপনি এখনও যদি টিভির পর্দায় দেখেন, স্রোতের মতো মানুষ, একটা দেশ কীভাবে বিভিন্ন দেশ থেকে এভাবে আসে। কাজে কোনো না কোনো একটা সময়ে যে এটা থামাতে হতো, এবং এটা এই মেক্সিকোকে এই জন্য এই চাপটা দিচ্ছে আমেরিকা। আচ্ছা আচ্ছা, মানে বিষয় যদি এ ধরনের বিষয়গুলো অব্যাহত থাকে তাহলে একদিক থেকে আমরা দেখছি চীন, রাশিয়া, ইরান তো এমনিতেই আমেরিকা থেকে দূরে আছে, নাখোশ আছে আমেরিকার প্রতি। তার মধ্যে নতুন করে যদি যুক্ত হয় মেক্সিকো এবং কানাডা, পাশাপাশি যদি আপনি পানামাকে ধরেন সেটি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেহেতু জার্মানি আছেন এবং প্যারিস, সব কিছু মিলিয়ে একজন, আপনি যেটি বলছিলেন আইসোলেটেড হয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি তো মানে আমেরিকা আর কতজনকে নাকশ করবে? না, সেটা অবশ্য ওইভাবে অতখানি মারাত্মক না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে
বিশ্ব ব্যবস্থায় তার যে নিয়ন্ত্রণ এবং জাতিসংঘে তার যে প্রভাব, এবং ব্রিটেনের সাথে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র খুব ক্লোজ, এবং জার্মানির সাথে খুব ক্লোজ। ইউরোপের এই দুটি শক্তিশালী দেশ কিন্তু আমেরিকান পলিসির এক্সটেনশন হিসাবেও অনেকে বলে। আর তাছাড়া দেখেন ট্রাম্প কিন্তু আবার মূলত মানে এই ধরনের সম্পর্ক ইম্পোজ করলেও এইসব দেশের অর্থনৈতিক নির্ভরশীলতা আরও অনেক বেশি। আপনি চীনের সাথে কিন্তু বৈরিতা থাকলেও চীনের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে এবং টিকটক যেটি ছিল সেটি আবার চালু করা হচ্ছে। কাজেই ট্রাম্প কিন্তু একটা চমক দেখাতে পারে, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারে। আর চীনও চায় যে আমেরিকার সাথে ঝামেলা মিটিয়ে ফেলতে। এটা আগামী 3-4 বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা চীন প্ল্যান করছে তাইওয়ান অ্যানেক্স করবে। তারা দরকার হলে সামরিক শক্তিও ব্যবহার করবে, এবং এই সামরিক শক্তি ব্যবহার করার প্রবণতা খুব বৃদ্ধি পেয়েছিল ডেমোক্র্যাটসদের সময়ে। অনেক ঘটনা ঘটেছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং আমরা কেউ চাই না যে আমাদের এত কাছে এই যে মালাক্কা স্ট্রেইটসের প্রণালীর কাছে সেখানে একটা বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ হোক। আর তাইওয়ানের যে বাস্তবতা, এমনিতেই তারা বিধ্বস্ত হয় মারাত্মক হারিকেনস এবং আর্থকোয়েক দ্বারা। আচ্ছা, এরপর যদি চীন বিশাল তার কয়েকশো এয়ারক্রাফট নিয়ে তাইওয়ানের উপর দিয়ে ফ্লাই করে, তারপর তাইওয়ানের সমুদ্র বন্ধ করে দেয়, মানে ইচ্ছা করলে কিন্তু তাইওয়ানের উপরে চীন একেবারে এমন পরিস্থিতি চাপিয়ে দিতে পারে যে যেটা সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় ট্রাম্প কিন্তু ওই যে খুব কঠোর না যে তাইওয়ানকে প্রোটেক্ট করতে হবে। আমার মনে হয় যে এমনও হতে পারে পিসফুল একটা রিইউনিফিকেশন উইথ তাইওয়ান, সেটার ব্যাপারে হয়তো ট্রাম্প ইনিশিয়েটিভ নিতে পারে। এবং তাই যদি হয় তাহলে চীন কিন্তু আমেরিকা ও ট্রাম্পের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবে। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আগামী কয়েকটা বছর ট্রাম্প একটা সুযোগ আসবে যে বিশ্ব রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন আনবে এই চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে। এটা ভারতের জন্য একটা বড় চিন্তার কারণ। এমনিতেই মোদিকে আসার সুযোগ দেওয়া হয়নি, তার উপরে আবার ভারত অনেকটা আস্থা হারিয়েছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। সে খুব একটা আমেরিকাকে সমর্থন দিচ্ছে না, কার্যকর সমর্থন দিচ্ছে। তার উপর সস্তা দামে রাশিয়ার থেকে তেল কিনেছে স্যাংশনস ভায়োলেট করে, আমেরিকান স্যাংশন। এবং এটা আমেরিকা ওয়ার্নিং দিয়েছে যে ইন্ডিয়াকেও আমরা ছাড় দেব না, স্যাংশনস যদি তোমরা ভায়োলেট করছো এর পরিণতি ফেস করবা। বাইডেনের সময় এবং ট্রাম্পও কিন্তু এই ইঙ্গিত দিচ্ছে, যার কারণে আমার মনে হয় মোদি খুবই চিন্তিত। মোদির দিনগুলো এখন সামনে। সে যে আশা করেছিল যে ট্রাম্প আসলে রিপাবলিকান পার্টি মানে আমেরিকার থেকে শুধু হানি মানে মধু বইবে, ঠিক উল্টাটা ঘটতে পারে। সুতরাং এগুলো কিন্তু কোয়াডের সামিটটা তো হয়ে গেল, ও কোয়াডের সাথেও যেহেতু আছেন, সুতরাং সেই জায়গায় কোয়াডের সাথে থাকলে কি হবে? যেটা কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে মিত্রতা, নিরাপত্তা মিত্রতা। এই নিরাপত্তা মিত্রতা ইন্ডিয়া করতে চায় না। সে বলে যে আমি কোনো সিকিউরিটি মিলিটারি অ্যাগ্রিমেন্টে যাব না, এবং না যেয়ে বরং রাশিয়ার থেকে এমন ধরনের অস্ত্র কিনেছে, যেমন ধরেন SS-400। আমেরিকার ঘোর আপত্তি ছিল। আমেরিকা বলেছে যে তুমি SS-400 কিনলে তাহলে তুমি নেটোর প্রযুক্তি ব্যবহার করতে পারবা না, কারণ নেটোর প্রযুক্তি থ্রেটেন্ড হয়। যে কোনো দেশ যারা SS-400 কিনে, এটা অবশ্য টার্কিও কিনেছে, টার্কি তো নেটোর সদস্য, এবং ইন্ডিয়া সেটাই বলে যে তোমার টার্কি সদস্য হয়ে যদি SS-400 কিনতে পারে, আমি তোমার সাথে কোনো নিরাপত্তা চুক্তি সই করি নাই, তাহলে এত আপত্তি কেন? এখন সেটা একটা বৈধ প্রশ্ন হলেও বাস্তবতা হচ্ছে এই যে ট্রাম্প এখন 4 বছরের পরে আর তার সুযোগ নাই ইলেক্টেড হওয়ার, এই তার 4 বছর। এবং এই 4 বছরে সে হয় অনেক কিছু সরাসরি করে দেখাবে, না হয় অনেক কিছুই এমন অবাস্তব প্রক্রিয়ায় যাবে যেটা হয়তো তার খ্যাতি, যেমন ধরেন আমি একটা লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি। এই বাইডেন ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে
প্রেসিডেন্সিয়াল পার্ডন থাকে, যে আগামী প্রেসিডেন্ট কোনো কারণে তার এক সমর্থককে অ্যারেস্ট করতে পারে, জেলে ঢুকাতে পারে, ঠিক যেমন আমাদের দেশে হয় ফলস কেস দিয়া। সেরকম যদি যাতে না হয়, বাইডেন এই জন্য কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়েছেন, তার আত্মীয় স্বজনও আছে। সেখানে সবচেয়ে যেটা অবাক লাগে সেটা হচ্ছে তাদের মধ্যে দুজন হচ্ছে, একজন হচ্ছে ডক্টর ফসি, যিনি বলতে গেলে আমেরিকাকে বাঁচিয়েছেন কোভিডের হাত থেকে। যখন ট্রাম্প কোভিডের চিকিৎসা চায়নি, এই ফসি ট্রাম্পকে অগ্রাহ্য করে চিকিৎসা দিয়েছে। এই কারণে ট্রাম্প তার উপর প্রতিশোধ নিতে পারে। এই অ্যান্টিসিপেশনে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়েছে একজন চিকিৎসককে। তারপর ধরেন মিলি, জেনারেল মিলির কথা আমরা সবাই জানি। সে ট্রাম্পকে মুখের উপর বলে দিয়েছিল যে আপনি আমাকে দিয়ে যা খুশি তা করাতে পারবেন না, আমি আমেরিকার কনস্টিটিউশন ফলো করি, আমি আমেরিকাকে সার্ভ করব, আপনাকে না। এই কারণে মিলিকে যদি ট্রাম্প জেলে ঢোকায় বা এমন কোনো কেসে ফেলে, সেই ভয়ে মিলিকেও প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়েছে। সুতরাং ট্রাম্পের আচরণ যে কেমন হতে পারে আমরা এখনো খুব নিশ্চিত বলতে পারি না। আমি আসবো আবারও। জনাব মোফাজ্জল করিম, আমরা তো বাইরের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক হবে সেই সব বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। আমাদের নিজেদের সাথে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কেমন হবে, কিংবা আমাদের সবচেয়ে বড় যেটি কনসার্ন এখন এবং বার্নিং কোয়েশ্চেন প্রত্যেকটা ক্ষেত্রে, সেটি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। এবং বলা হচ্ছে সব জায়গা থেকেই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যারা আসবে, নির্বাচিত সরকার, তাদের সাথেই আসলে বাইরের যারা বিনিয়োগ করতে চায়, যারা আকৃষ্ট হতে চায়, তার আস্থা তাদের সাথেই পাবে। তো সেই জায়গাতে আমেরিকা তো নিশ্চয়ই সেই জিনিসটা চাইবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং খুব দ্রুত নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধি। সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? সত্যি বলতে গেলে পরে বাংলাদেশ ভিজাভিজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর কিছুই না, দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা, এটাই গুরুত্বপূর্ণ। ওই অন্যান্য সব কিছু হচ্ছে গিয়ে এগুলো একাডেমিক আমাদের জন্য। রাইট। তাইওয়ানের ব্যাপারে কি হচ্ছে বা না হচ্ছে, যেটা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন প্রফেসর সাহেব। তো আমাদের যেটা প্রশ্নটা আপনি তুলেছেন আর কি, আমার মনে হয় এখানে আমাদের আশাবাদী হওয়ার নিশ্চয়ই সুযোগ আছে। এই কারণে দেখুন, প্রথমেই আমি বলবো এই যে ব্রেকফাস্টের দাওয়াতের ব্যাপারটা, বাংলাদেশকে যদি দাওয়াত না দিতে, ট্রাম্প যদি না দিতেন, তাহলে যে একেবারে ট্রাম্পের একেবারে সব কিছু হাতছাড়া হয়ে যেত বা একটা বিব্রতকর, তা তো না। কেউ লক্ষ্যই করতো না, খেয়ালই করতো না বাংলাদেশ বা বাংলাদেশের মতো আরও শত শত দেশকে যদি নাও যাকে। কিন্তু সেখানে তার মানে বাংলাদেশের গুরুত্বটা, বিশেষ করে তার ভূ রাজনৈতিক যে অবস্থানটা, সেই কারণে বাংলাদেশের মিলিটারি স্ট্রেংথ বলে কিছু নাই, অন্তত ইয়ের কাছে কিছু নাই, আমেরিকার কাছে। কিন্তু বাংলাদেশের অবস্থানটা এমন যে তাকে নাখোশ করে কোনো বৃহৎ শক্তি হোক আর ক্ষুদ্র শক্তি হোক কেউ যেতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে সমস্ত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যেটা বলা হয় গেটওয়ে, সেখানে আমাদের অবস্থান। যেতে হলে পরে যে পথেই যাক, মানে স্থলপথে বা জলপথে বা আকাশপথে, যেদিকেই যাক না কেন, এই ইয়েকে, গরিব মানুষটাকে ছুঁয়ে যেতে হবে। আচ্ছা, সেইখানে আমার ধারণা একটা বাইডেনও কিন্তু আমাদের এই যে সাম্প্রতিক পট পরিবর্তন, এখান থেকে যে বিদায় হলো, আমাদের সিন্দাবাদের ভূত ঘাড় থেকে নামলো, সেটাতে বাইডেনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন ছিল। কোনো আহা উহু কোনো কিছুই করে নাই, বরং মোটামুটি সমর্থনই ছিল আগাগোড়া। এটা আমার মনে হয় ট্রাম্পও এটা অনুসরণ করবেন এবং এটাই দরকার আমাদের। এখন আমাদের দায়িত্ব হবে আমাদের কার্ডগুলো যেন আমরা ঠিকভাবে খেলতে পারি। এমন না যে একটা ভুল বার্তা চলে গেল ইয়ের কাছে, আমেরিকার কাছে, ট্রাম্পের কাছে চলে গেল আর আমাদের সর্বনাশ হয়ে গেল, এমন নয়। কিন্তু
যে ট্রাম্প বা আমেরিকা ভারতকে খুব খাতির করতেছে কোনো ব্যাপারে। এক তো ওই যে দাওয়াত দেয় নাই, আমি মনে করি যে এটা একটা কূটনৈতিক চপেটাঘাতের মতো, কিন্তু এরপরে আর কোনো রকমের কিছু তাকে ছাড় দিবে বলে মনে হয় না। বরং বাংলাদেশ যদি ঠিক পথে যদি থাকে তার ফরেন পলিসিটা, অর্থাৎ সেখানে কাউকে তোষামোদিরও দরকার নেই, কিছু নাই, তবে সেইখানে সত্যের পথে, ন্যায়ের পথে এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ যদি তার সঠিক ভূমিকা পালন করে, তাহলে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সমর্থন এখন প্রাথমিক অবস্থায় যেটুকু দেখা যাচ্ছে সেটা আরও বিকশিত হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো সেটা সমস্ত নির্ভর করছে আমাদের নিজেদের উপরে। আচ্ছা, আমাদের নিজেদের বলতে এখন আমি বর্তমান শুধু অন্তর্বর্তীকালীন সরকার বলছি না, অন্তর্বর্তীকালীন সরকারের যে কটা দিন বাকি আছে সেই সময়টা তারা, বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, তারা গণতন্ত্রের জন্য কতটুকু তারা নিবেদিত সেটা প্রমাণ করতে হবে। এবং তারা রাষ্ট্র পরিচালনা এমন কিছু করবেন না যাতে দুর্ভোগ নেমে আসে। বাংলাদেশের এখনকার বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা। অভ্যন্তরীণ সমস্যা বললেই নাম্বার ওয়ান দ্রব্যমূল্য, জিনিসপত্রের দাম, চালের কেজি, চালের তো এখন মন বলা যায় না, কেজি বলতে হয়। মোটা চাল খাওয়ার কথা বলা হচ্ছে। আর একজন তো নসিহত করেছেন মোটা চাল, এটা শুনে আমি চমকে উঠলাম, এ কি মোটা চাল খেতে বলতেছে। আরেকজন বলেছিলেন যে ভাতের বদলে আলু কি দিয়ে জানি পিঠা বানাবে আর কি করবে না করবে, এগুলা সেই রাস্তায় চলে গেল নাকি মোটা চাল। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বেগম সাহেবকে নিয়ে মোটা চাল খান, আমরা নিশ্চয়ই পরের দিন থেকে আমরাও আমাদের স্ত্রী পূর্ণ কন্যাদের নিয়ে মোটা চাল খাবো। এগুলো বন্ধ করা উচিত। আর এগুলো এক ধরনের রাজনৈতিক বক্তব্য। আমি মোটা চাল খাবো না সরু চাল খাবো, এটা আমার নিজের যে ভোক্তা তার স্বাধীনতার বিষয়, তার সিদ্ধান্ত, তার স্বাধীনতা। আপনি এখানে মেহরবানি করে নসিহত করেন না। আপনার দায়িত্ব যেটা, আপনি ওই মোটা চালটাই যাতে সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে পাওয়া যায় সেই ব্যবস্থাটা করুন। সেটার কিন্তু ব্যবস্থা এখনো হয় নাই। যাক, এ প্রসঙ্গ অন্য। জি। তো আমি আশা করব আমাদের এখন পর্যন্ত যে পারফরমেন্স অন্তর্বর্তীকালীন সরকার, এটাতে ট্রাম্প সাহেব বা মার্কিন যুক্তরাষ্ট্র খুশি থাকা উচিত। এবং এখানে একটা সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন যাতে যথাসম্ভব তাড়াতাড়ি হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য সহায়তা করা, বিশেষ করে টেকনিক্যাল সাপোর্ট যেটা দেওয়াটা, এগুলো যাতে দেন সেটাই আসে। প্রফেসর এম শহীদুজ্জামান, যেটি বলছিলাম নির্বাচন প্রসঙ্গে, বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তো আসলে দেখা গেছে তাদের যে এক ধরনের নীতি, সেই নীতিতে গণতন্ত্র, সুশাসন, তারপরে আইনের শাসন, ভোটাধিকার, সেই বিষয়গুলো যেভাবে প্রায়োরিটি পায়, প্রায়োরিটাইজ করা হয়, ট্রাম্পের ক্ষেত্রে কি সেই বিষয়গুলো তো একটু লেস ইম্পর্ট্যান্ট হয়ে যায় বোধ হয়? সেই জায়গায় আমাদের উপর অ্যাটেনশনটা কেমন থাকবে বলে মনে করেন? দেখেন, বাংলাদেশের উপরে অ্যাটেনশন খুব বেশি থাকে না, থাকবেও না। ট্রাম্প ব্যস্ত থাকবে বেশি ইউক্রেন, মিডল ইস্ট, আভ্যন্তরীণ ইমিগ্রেশন এসব নিয়ে। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ এই অর্থে যে এখানকার একটা মুসলিম রাষ্ট্র, সেখানে গণতন্ত্র সুস্থভাবে প্রস্ফুটিত হবে কি না সে বিষয়টায় আমেরিকার প্রচুর আগ্রহ ছিল। প্রত্যেকটা ইলেকশনেই তারা কিন্তু চেয়েছে যে বাংলাদেশে ঠিক ইলেকশন হোক। ভারত যে কারচুপির পিছনে যে রোল প্লে করেছে এটা আমেরিকার কাছে ক্লিয়ার। প্রথমত, আগামী ইলেকশনে আমাদের দেশে ট্রাম্পের আমলেও মূলত পররাষ্ট্রনীতি বাংলাদেশের বেলায় এটা স্টেট ডিপার্টমেন্টের হাতেই থাকবে বলে আমার মনে হয়। এখানে যারা কূটনীতিক রয়েছেন, একজন নতুন মার্কিন মহিলা রাষ্ট্রদূত এসছে টেম্পোরারিলি, তিনিও ট্রাম্পের সিলেকশন মনে হয়, হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট। তারপর বাইরে স্টেট ডিপার্টমেন্টে কিন্তু প্রফেসর ইউনূসের ইমেজ এখন অত্যন্ত পজিটিভ। আজকে তিনি
ইকোনমিক ফোরামে জেনেভায় বক্তৃতা দিলেন, এবং এটা ইট হ্যাজ হ্যাড এ ভেরি পজিটিভ এফেক্ট। ট্রাম্পের প্রশাসনও কিন্তু এটাকে ওয়েলকাম করবে। তবে যেটা প্রবলেম ইন্টারেস্টিং হবে কি, ইন্ডিয়ানসরা সবসময় আমেরিকানদেরকে বোঝাতে চেয়েছে যে এই এই ইউনুস আসার অর্থ হচ্ছে মৌলবাদীরা নাকি ক্ষমতায় আসবে। তো এই আর সেল করতে পারবে বলে আমার মনে হয় না। ট্রাম্প যদিও একজন মানে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এটা এখন ওপেন সিক্রেট যে বাংলাদেশের যে মৌলবাদী কার্ড প্লে করে আমেরিকা, এবং সেখানে ইলেকশনকে ধ্বংস করে দেয় ইন্ডিয়া, এটা আমেরিকান ডিপ্লোম্যাটসরা খুবই ন্যাক্কারজনকভাবে দেখেছে। এবং আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে আমেরিকানরা এনকারেজ করছে এখানে এই যে বিভিন্ন কমিশনগুলো তারা যে কাজ করছে। আমার ধারণা বিএনপি যে তাড়াহুড়া করে ইলেকশন করতে চাচ্ছে, এটাও আমেরিকা খুব একটা সম্মতি দিচ্ছে না। আমেরিকানরা চায় যে প্রফেসর ইউনুস সময় নিক, যেটা ভারত চায় না। আমার মনে হয় ভারত আর আমেরিকার মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটা দূরত্বের দেয়াল যে গড়ে উঠেছে, ট্রাম্পের সময়ও কিন্তু এটা কন্টিনিউ করবে। তাছাড়া আপনার এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো, ব্রিটেনে একজন জুনিয়র মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মীয়া, তাকে রিজাইন করতে হয়েছে। এবং আরও বেশি খারাপ হচ্ছে কি যে রাশিয়ার থেকে প্রায় কয়েক বিলিয়ন ডলার কারচুপিতে সে সরাসরি ইনভলভ ছিল। এটা এখন মানে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাওয়া, এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স এবং কনজারভেটিভ পার্টি কিন্তু চাইছে। এর পাশাপাশি আমেরিকাতেও এই যে প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রের বিশাল একটা অ্যামাউন্ট যে মানি লন্ডারিং করেছে, সেটাও কিন্তু আমেরিকান ইনভেস্টিগেশনে চলে এসছে। আমার ধারণা হচ্ছে এই যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স প্রচুর চেষ্টা করেছে যাতে এই যে ব্রিটেনে এটা ডিটেক্টেড না হয়। আমেরিকাতে তারা এতদিন ধরে চেপে রাখতে পারছে এই বিভিন্ন ধরনের চাপ। এটা সত্যি যে দুজন ইন্ডিয়ান অরিজিন আমেরিকান তারা ইন্টেলিজেন্সের পোস্ট পেয়েছে, তুলসী গ্যাবার্ড আর জেফ প্যাটেল। কিন্তু এদের দুজনের ব্যাপারেই কিন্তু কংগ্রেসের প্রচুর এনকোয়ারি রয়েছে। এবং এই যে তুলসী গ্যাবার্ডের বাংলাদেশি মুসলমান বিদ্বেষ, এটা কিন্তু এখন প্রচলিত, জানাজানি হয়ে গেছে। শি ইজ অবসেসড এগেনস্ট বেঙ্গলি মুসলিমস। এবং কিছুদিন আগে একটা বাঙালি গ্রুপ ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়াশিংটন ডিসিতে যে প্রেস কনফারেন্স করে দাবি করছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের জেনোসাইড হচ্ছে। এটা কিন্তু মিডিয়াতে আমরা দেখেছি। কিন্তু এই যে যারা এই ব্যক্তিরা, তার মধ্যে কয়েকজন মহিলা ছিল, তারা দাবি করে তারা নাকি বাংলাদেশি হিন্দু। এবং ইন্টারেস্টিংলি এইটা ওয়াশিংটনের মিডিয়াতে প্রেস কনফারেন্স করে বাঙালি হিন্দুদের মেরে ফেলছে, এটা বলা একেবারেই ইট ব্যাকফায়ার্ড। আমেরিকান এখানে তাদের যে ইন্টেলিজেন্স, তাদের যে ডিপ্লোম্যাটস, তারা সব জানে, তারা এটা ধরে ফেলছে। এবং আমার মনে হয় আমেরিকাতে তাদেরকে যথেষ্ট ফেস করতে হয়েছে। সুতরাং এই যে আর একটা জিনিস দেখেন, এই যে নোটোরিয়াস এক ক্যাসিনো সম্রাট, আপনার হয়তো মনে আছে, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, জেলে গিয়ে জেল থেকে ছেড়ে দিচ্ছে, মিলিয়নস অফ ডলার্স ক্যাসিনোতে ব্যয় করেছে। এই লোক সিঙ্গাপুর থেকে কলকাতায় আসছে, এবং এটা কিন্তু আমেরিকান মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে। কলকাতায় যে সে কোটি কোটি টাকা ঢালছে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করতে, যাতে আমাদের ইলেকশনটা ভণ্ডুল হয়ে যায়। কাজেই আমেরিকানরা সজাগ রয়েছে। এবং আমি খুবই স্বস্তি বোধ করি যে ট্রাম্প কিন্তু উপর থেকে কোনো এখানে নাক গলাবে না, কোনো ক্ষতি করবে না। ট্রাম্পও চাইবে যে স্টেট ডিপার্টমেন্ট যে কাজ করছে এবং ডিফেন্স ডিপার্টমেন্টও যে কাজ করছে সেটা সাকসেসফুলি হোক, বাংলাদেশে একটা সাকসেসফুল ইলেকশনের দিকে এগিয়ে যাক। এবং এই যে বিএনপির 2-3 নেতাকে ডাকা হয়েছে, আমার মনে হয় এটা তাদেরকে রিঅ্যাসিওর করার জন্য যে তোমরা ডোন্ট বি সো অবসেসড
give them time, let them do the job. এটা সব কিছু মিলিয়ে বাংলাদেশের পক্ষে যাচ্ছে। জি, আরেকটি বিষয় যেটি অভিবাসীদের চিন্তাটা তো সবচেয়ে বেশি আসছে, সেই জায়গাতে বাংলাদেশের যারা অভিবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় খুব বড় ধরনের সমস্যা তৈরি হবে? আমার মনে হয় না। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশি ভোটারদের মধ্যে সবাই কিন্তু ডেমোক্র্যাটস ছিল না। এই প্রথমবার আমরা দেখতে পেলাম যে বাংলাদেশি একটা অংশ রিপাবলিকান পার্টিকে সাপোর্ট করেছে। আমি এরকম অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা ভোট দিয়েছে, বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত, তারা ট্রাম্পকে ভোট দিয়েছে, ইয়েকে দেয় নাই, কমলা হ্যারিসকে দেয়নি। এবং তাদের ধারণা যে ট্রাম্প আসলে আমেরিকার অর্থনীতি উন্নতি হবে এবং বাংলাদেশিরা যে পরিশ্রমী তারা আরও চাকরি খুঁজে পাবে, তারা আরও বরং ভালো করবে। সুতরাং আমার মনে হয় না যে বাংলাদেশিরা অ্যাট অল ওয়ারিড এই ব্যাপারে। সর্বশেষ আরেকটি বিষয় একটু টাচ করবেন দুজনেই, সেটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস, যেটি আমাদের দীর্ঘদিন। সেই জায়গায় কি আপনার কাছে মনে হয় কিনা আমরা যদি সঠিকভাবে যেটি বলছিলেন যে কার্ডটা প্লে করতে পারি বা অ্যাটেনশনটা ড্র করতে পারি, এতদিন পর্যন্ত যে বিষয়গুলো হচ্ছিল এখনকার মনে হয় এই প্রশাসন এসে সেই জায়গায় কি কিছুটা উন্নতি হবার সম্ভাবনা রয়েছে? স্যার বলেন। জি প্লিজ। হ্যাঁ জনাব মোফাজ্জল খান, রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়। রোহিঙ্গা ক্রাইসিসের ব্যাপারটা তো প্রথম দিকে গোড়ার দিকে মিসহ্যান্ডেল করার জন্য আজকে এই পরিণতি। প্রথমে যখন রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছিল আজ থেকে বোধহয় 4 বছর আগে নাকি আরো বেশি, যাই হোক, তখন যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবুল হাশেম মাহমুদ আলী, আমার ব্যাচমেট এবং আমার বন্ধু মানুষ, যাই হোক, তিনি একটু ভুল করে ফেলেছিলেন। ওখানে গিয়ে তিনি একটা MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মতো, নামটাও MOU না, কাগজ সই করে দিয়েছেন। সেখানে কোনো তারিখ উল্লেখ ছিল না, কতদিনের মধ্যে আসবে যাবে ইত্যাদি। হ্যাঁ, ফেরত নেওয়া হইবে, বাস খুশি হয়েছে। এরপরে থেকে এই জিনিসটা আর আগায় নাই। চেষ্টা চরিত্র যথেষ্ট করা হয়েছে। আর দ্বিতীয় যেটা আর কি, এটা একটা আমাদের মাইনাস ছিল পয়েন্ট। আরেকটা মাইনাস পয়েন্ট যেটা ছিল যে আমরা আমাদের নিকটতম প্রতিবেশী এবং সবচাইতে বড় বন্ধু, তার যথাযোগ্য রোলটা আমরা দেখি নাই। ইন্ডিয়া যদি একটিবার যদি মুখ খুলতো আমাদের পক্ষে রোহিঙ্গা ইস্যুতে, তাহলে জিনিসপত্রটা অন্যরকম হতো। এমনকি চায়নাকে তো মোটেই হেলানোও যায় নাই। ইন্ডিয়া তাও 2-1বার মাঝে মাঝে একটু ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলেছে, কিন্তু চায়না মুখই খুলে নেয়। কারণ চায়নার এক ধরনের পোষ্যপুত্র হচ্ছে, পালক পুত্র হচ্ছে মিয়ানমার। চায়না সমস্ত কিছু পেলে পুষে এটাকে বড় করেছে। এখন ট্রাম্প সাহেব যদি তার গ্লোবাল যে পলিসি সেটার মধ্যে যদি রোহিঙ্গাটাও নিয়ে আসে, তাহলে আমি একটু উনি কতটা নিয়ে আসবে বা আমরা কতটা সেটি উপস্থাপন, আমরা যদি উপস্থাপন করতে পারি ঠিক মতো, তাহলে বোধহয় আসবে। কারণ বিগত কয়েকটি বছর আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র তেমন বাংলাদেশের পক্ষে তো কিছুই করে নাই। তো এখন আমরা আশা করতে পারি। আবারও বলি, সমস্ত কিছু নির্ভর করবে আমাদের সরকারের উপরে। জি স্যার, আমরা শেষ করবো রোহিঙ্গা ক্রাইসিসে ইস্যুতে। আমার মনে হয় যে রোহিঙ্গা ক্রাইসিসে যদি আমরা অ্যাগ্রেসিভ কোনো উদ্যোগ না নিই, আমেরিকার প্রেসিডেন্ট এসছে, আমেরিকার একটা সুস্পষ্ট প্ল্যান রয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে, আরাকানের ব্যাপারে। কারণ ট্রাম্প কিন্তু সেসব জায়গায় যেতে চায় যেখানে অর্থনৈতিক স্বার্থ আছে। এবং এই যে আরাকান অঞ্চলটা, এখানে প্রচুর তেল, আমেরিকা আমাদের 13টা অয়েল চেয়েছে, একটা আমেরিকান মাল্টিন্যাশনাল। বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সেখানে তেল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারতের আপত্তি এটাই ছিল একটা বড় বাধা। এখন ভারতের আপত্তি বা বাধা থাকার কথা না। আর আরাকান আর্মি আমাদের পাশে এখানে এত কাছাকাছি এসেছে, তাদের আচরণও কিন্তু খুব একটা ভালো না। সুতরাং বাংলাদেশকে এখন নতুন উদ্যোগ নিতে হবে। সেখানে কিছুটা আমেরিকার সমর্থন, চীন তো রয়েছেই, কিন্তু আমার মনে হয় আমেরিকানরা চায় যে এই বাংলাদেশ কিছুটা হলেও অন্তত সামরিক পদক্ষেপ নিক। আরাকান আর্মিকে চাপ দিতে হলে সামরিক চাপ, যুদ্ধ যেতে হবে এমন কোনো কথা নেই, তবে সামরিক শক্তি প্রয়োগ করার
হুমকি দেয়া যায়। যেমন টাটমাডা এয়ার পাওয়ার ব্যবহার করে, প্লেন দিয়ে মাঝে মাঝে বম্ব করে তাদেরকে লাইনে আনতে। তো সেরকম আমরাও কিন্তু সময় এসছে আমেরিকার সাথে আলোচনা করার উচিত। আমেরিকার যদি সামরিক বাহিনী নৌজাহাজ দুই একটা বে অফ বেঙ্গলে প্রবেশ করে, একটা ধমক দেয় আরাকান আর্মিকে, সেটাই যথেষ্ট হতে পারে। আমি একটু করতে পারি, হ্যাঁ স্যার, উইথ ইউর পারমিশন। হ্যাঁ অফকোর্স। আপনি যেটা বলছেন ঠিকই, একটা ধমক দেওয়া বা একটা কিছু উদ্যোগ নেওয়া যাতে করে ওরা ভয় পায়, এই কাজটা খুবই ভালো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা পারবে না। এটার জন্য চাই একটা নির্বাচিত সরকার। তারা করলে পরে ঠিক আছে, জনগণের মতামত একটা প্রতিফলিত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।